আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা প্রবলেম নাম্বার 7 নিয়ে কথা বলবো। হাউ মেনি পজিটিভ ইন্টিজার্স লেস দেন 1000, তার মানে হচ্ছে 1000-এর চেয়ে ছোট, মানে 1000 চেয়ে কম কতগুলি ধনাত্মক সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হবে। 7 দ্বারা বিভাজ্য, কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে না, আর ডিভাইজিবল হবে 7 দ্বারা আর 11 দ্বারা, উভয়। আবার হচ্ছে হয় 7 দ্বারা হয় 11 দ্বারা। তার মানে এগুলো আপনাকে বলা হয়েছে কতগুলো পজিটিভ ইন্টিজার্স আছে, মানে কতগুলো আপনার পজিটিভ ইন্টিজার মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আছে যেগুলো 1000-এর চেয়ে ছোট, ঠিক আছে। আর ওই সংখ্যাগুলো যেমন আমরা লেস দেন বলতে 1000-এর আমরা 999 পর্যন্ত সংখ্যা ধরতে পারবো। তো কথা হচ্ছে আমরা 999 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এক থেকে শুরু করে যেসব সংখ্যাগুলো 999 পর্যন্ত আছে, তো 1 আর 999 এর মাঝে ওই সংখ্যাগুলোকে আমরা 7 দ্বারা বিভাজ্য করতে পারবো, সেরকম সংখ্যা কয়টা আছে, তাই না? তো কথা হচ্ছে আমরা এইসব নাম্বার যদি বের করতে যাই তাহলে আমাদের এখানে, তো প্রশ্নটা একটু লিখে নেন, এরপর আমি সলিউশন শুরু করব। সলিউশনটা শুরু করতেছি। তাহলে আপনাকে বলা হয়েছে দ্য নাম্বার অফ পজিটিভ ইন্টিজার্স লেস দেন 100 and divisible by 7, তার মানে হচ্ছে 1000-এর চেয়ে ছোট, 1000-এর চেয়ে কম পজিটিভ ইন্টিজার মানে হচ্ছে ধনাত্মক ওই পূর্ণ সংখ্যা, এবং ওই ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো 7 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা কয়টা আছে সেটা বের করতে বলছে না। এখন কথা হচ্ছে আপনাকে এটা বের করতে হবে। তো আপনাকে যদি বলে 7 দ্বারা বিভাজ্য 9 দ্বারা বিভাজ্য, তাহলে আপনাকে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নিতে হবে। তাহলে 1000-এর চেয়ে ছোট বলছে, তাই 999 নিতে হবে, কারণ 1 থেকে 999 সংখ্যা আছে। এরপর আপনাকে যেহেতু 7 দ্বারা ডিভিজিবল বলছে, আপনি 7 দ্বারা ভাগ করে দেবেন, ক্লিয়ার। এরপর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন দিবেন। এখন কথা হচ্ছে এটা মানে আপনার কত আসে, এই আপনি যদি 999-কে যদি ভাগ দেন, এখানে কত আসে বলেন তো। এখানে আমাদের 7 দিয়ে যদি 999-কে যদি ভাগ করি, 999-কে, তাহলে আমাদের 7 একে 7, 2 নামছে 7 নামছে, তাহলে আমাদের 1 আসছে। তারপর এখানে আমাদের 2 নামছে 9 নামছে, তাহলে 29, তাই না? তাহলে 4 9 34 আসছে, 4 7 28 আসছে, তাহলে 28। তাহলে আমাদের 1 নামছে আবার 9 নামছে, ঠিক আছে। তাহলে 19, তারপর হচ্ছে আমাদের 7 2 14, তাহলে আমাদের 142 দশমিক সামথিং, না 142 দশমিক সামথিং। তা আপনি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মানে কি জানেন? আমরা জানি যে কোনো একটা রিয়েল নাম্বারের গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন হচ্ছে ওই নাম্বারটাকে এক্সিড করবে না এমন একটা সংখ্যা 3, ঠিক আছে। তাহলে আমাদের 142 পয়েন্ট সামথিং মানে কি, মানে হচ্ছে ওই নাম্বারটাকে এক্সিড করবে না এমন একটা নাম্বার হচ্ছে 142, তাই না? 140 পয়েন্টগুলোকে তো আর নিতে পারবো না, তাই না? যেমন এখানে আমি পয়েন্টটাকে কি আর নিতে পারি নাই, 3, শুধু 3 লিখতে পারবো, ঠিক আছে। তো 3 হচ্ছে ওর থেকে ছোট, না? অবশ্যই ছোট। তাহলে আমরা 142 দশমিক সামথিংকে নিতে পারবো না, তার মানে হচ্ছে আমরা 142-এ ধরবো। তো কথা হচ্ছে আপনাকে যদি বলে 7 দ্বারা বিভাজ্য হবে কিনা, 9 দ্বারা বিভাজ্য হবে কিনা, 3 দ্বারা বিভাজ্য হবে কিনা, এরকম যদি কথা বলে, আপনি ওই সংখ্যাটাকে 1000 হলে 1000, ওই সংখ্যাটাকে যত দিয়ে বলছে ডিভিজিবল হবে ওইটা দিয়ে ভাগ দিয়ে দিবেন। তাহলে আমাদের 142টা সংখ্যা আছে যাদেরকে 7 দিয়ে আপনি ভাগ করতে পারবেন। এরপর বলা হয়েছে দ্য নাম্বার অফ পজিটিভ ইন্টিজার্স লেস দেন 1000 and divisible by 7 but not 11। এখন এই কথাটা মানে আপনি কি বুঝেছেন বলেন? তাহলে এখানে আমরা ওই সব পজিটিভ ইন্টিজার নাম্বার যেগুলো 1000-এর চেয়ে ছোট, মানে 999, তার মানে হচ্ছে আমাদের কি 7 দ্বারা ভাগ হবে। তো 7 দ্বারা ভাগ হবে মানে কি বুঝছিলেন আপনি?
মানে 7 দ্বারা ভাগ হবে বলতে আপনি বুঝছেন গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নিতে হয়, এরপর আপনার 999 বসে এরপর 7 দ্বারা ভাগ দিতে হয়। এইটুকু করে ফেলছেন? ওকে, বাট নট 11। এখন কথা হচ্ছে আপনার ওই সব সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হবে কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে না, ঠিক আছে? কিন্তু 11 দ্বারা কি হবে না, আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে না। তার মানে হচ্ছে আপনি যদি বলেন 3 7 21, তাহলে 11 দ্বারা কি 21 কি ভাগ যাচ্ছে? তা যাচ্ছে না, 11 দ্বারা ভাগ যাচ্ছে না। কিন্তু দেখেন তো, আপনি যদি বলেন 66, তাহলে 7 আপনি যদি বলেন কত 49কে আপনি 7 দ্বারা ভাগ দিতে পারতেছেন না? 49 না, ধরেন নেন 121 ধরেন, ঠিক আছে? 121, হ্যাঁ 121 ধরি। দেখেন 121, তো এটা 7 থেকে 7 121, ঠিক আছে? 121, তাহলে 121 হলে আমাদের 7 থেকে 7 আসতেছে এখানে 5, তারপর হচ্ছে 51 না 5, 12 থেকে 7 গেলে 5 না 5, তারপর হচ্ছে এখানে আসছে 1, তাহলে না হচ্ছে না 121 না, কত ধরবো, মানে এটাই বোঝাচ্ছে যে আপনি 7 দ্বারা ওই সংখ্যাটাকে ভাগ করতে পারবেন, ওই সংখ্যাগুলোকে ভাগ করতে পারবেন, কিন্তু 11 দ্বারা কি হবে না, ভাগ করতে পারবেন না। 11 দ্বারা কি করতে পারবেন না, ভাগ করতে পারবেন না, ঠিক আছে? তার মানে হচ্ছে ডিভিজিবল হবে 7 দ্বারা কিন্তু 11 দ্বারা নয়। তো কথা হচ্ছে এখন এই দেখেন, ধরে নেন কি বলবো, যেমন একটা সংখ্যা কি বলতে পারি, 7, 7 তো আর 11 দ্বারা কিন্তু যাবে না, তাই না? তো 11 দ্বারা যাবে না। যেমন লজিকটা হচ্ছে এরকম, 7 দ্বারা বিভাজ্য হবে কিন্তু 11 দ্বারা যাবে না, তাই না? তো 21কে তো 7 দ্বারা যাচ্ছে কিন্তু 11 দ্বারা যাচ্ছে না, তাই না? আচ্ছা, একটা বড় সংখ্যা নেন, একটা বড় সংখ্যা 11 11 কত হয় আমরা জানি, 11 11 121 হয় না? আচ্ছা, 121, তাহলে 7 11 77, তাই না? তো এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে 7 আর 11 মানে 7 দিয়ে যাবে কিন্তু 11 দ্বারা যাবে না, এটাই বুঝাইছে আর কি। 7 দ্বারা যাবে কিন্তু 11 দ্বারা যাবে না। তো 7 দ্বারা যাবে বললে এটা হবে না, এটা করলাম না। তো এখন 7 দ্বারা যাবে কিন্তু 11 দ্বারা যাবে না, কিন্তু 11 দ্বারা যাবে না, তার মানে হচ্ছে 999 সংখ্যাটাকে আমি 7 দ্বারা ভাগ করতে পারবো এমন সংখ্যাগুলো, এমন সংখ্যাগুলো থেকে আপনি কি করবেন, আপনি ওই যতগুলো সংখ্যা আছে ওই সংখ্যাগুলোকে আপনি মানে 7 আর এটা হচ্ছে আমাদের 7 আর 11, 7 আর 11 তো মানে 7 গুণ আমরা এখানে 11 দেব, ক্লিয়ার? এটা মানে হচ্ছে কি জানেন, এটা মানে হচ্ছে ওই 1 থেকে 999 সংখ্যাগুলোকে আপনি 7 আর 11 দিয়ে কি করতে পারবেন, মানে একসাথে ভাগ দিতে পারবেন, মানে একসাথে কিন্তু ভাগ দিতে পারবেন, ঠিক আছে? মানে বুথ মানে আপনি বুথ করতে পারবেন, মানে 7 আর 11 দিয়ে ভাগ যাবে এমন সংখ্যাগুলো আপনি পাবেন এখানে। তো 7 আর 11 দিয়ে ভাগ যায় এমন সংখ্যাটা আছে, মানে যেটাকে 7 দিয়ে যাচ্ছে সেটাকে আপনি 11 দিয়েও কি করতে পারতেছেন, ভাগ দিতে পারতেছেন, ঠিক আছে? যেটা 7 দ্বারা ভাগ যাচ্ছে সেটা আপনি 11 দিয়েও কিন্তু ভাগ যেতে পারবে এমন সংখ্যাগুলো থেকে। তাহলে কি বলছে আবার বুঝেন, যে সব সংখ্যাগুলোকে আপনি 7 দিয়ে ভাগ দিতে পারবেন সেগুলোকে 11 দিয়েও কি করতে পারবেন, ভাগ দিতে পারবেন এমন সংখ্যা, ঠিক আছে? মানে উভয় সংখ্যা দ্বারা ভাগ যাবে এমন সংখ্যাগুলোকে আপনি বাদ দিতে হবে না, অবশ্যই। কোত্থেকে বাদ দিবেন, আপনার বাদ দিতে হবে কোত্থেকে, ওই শুধুমাত্র 7 দিয়ে ভাগ যায় এমন সংখ্যাগুলো থেকে, 7 দ্বারা ভাগ যায় এমন সংখ্যাগুলো থেকে যদি আপনি 7 আর 11 দিয়ে ভাগ যায় এমন সংখ্যাগুলো যদি বাদ দিয়ে দেন, মানে উভয় সংখ্যা দিয়ে ভাগ যায় এমন সংখ্যাগুলো যদি বাদ দিয়ে দেন, তাহলে আমাদের কিন্তু ওই আপনি 7 দ্বারা ভাগ যাবে একমাত্র, আর 11 দিয়ে ভাগ যাবে না এমন সংখ্যাগুলো কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে আপনি যদি এখানে ক্যালকুলেশন করে এটার মান 142, আর এটাকে করলে হয় আপনার এখানে 7 11 77,
তো আপনি এই যেহেতু এটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নিয়েছেন, তো 999-কে যদি আপনি 7 গুণ 11 দিয়ে ভাগ দেন, তাহলে আপনার 12 পয়েন্ট সামথিং আসবে। তো আনসার হবে 12 আর কি, তাই না? কারণ গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আমরা জানি। তো এখন দেখেন যদি বাদ দেন 130, তাহলে আবার একটু বলতেছি, আপনি 7 দ্বারা ভাগ দিতে পারবেন কিন্তু 11 দ্বারা ভাগ দিতে পারবেন না। তার মানে কি বুঝাই? মানে 7 দ্বারা ভাগ দিতে পারবেন এমন সংখ্যাগুলো থেকে, তো কিছু কিছু সংখ্যা আছে তো 7 দ্বারাও ভাগ যাচ্ছে, 11 দ্বারাও ভাগ যাচ্ছে, ঠিক আছে? 7 দ্বারাও ভাগ যাচ্ছে, 11 দ্বারাও ভাগ যাচ্ছে। তো উভয় সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে এমন সংখ্যাগুলোকে বাদ দিয়ে দিলেই তো, কার থেকে? যেগুলো 7 দিয়ে যাচ্ছে, বা এখানে যদি 9 বলতো 9 দিয়ে যাচ্ছে, ওইসব সংখ্যাগুলো যদি ওইসব সংখ্যাগুলো থেকে যদি উভয়টা যদি বাদ দিয়ে দেন, তাহলে আপনি আপনার আনসারটা পেয়ে যাচ্ছেন না, তাই না? তাহলে বুঝতে হবে ব্যাপারটা। এখন দেখেন দ্য নাম্বার অফ পজিটিভ ইন্টিজার লেস দেন 100, তার মানে 1000 চেয়ে ছোট ওইসব পজিটিভ ইন্টিজারগুলোর সংখ্যা আমরা কি করব? ফাইন্ড আউট করব। আর ওইসব সংখ্যাকে শুধুমাত্র এতো বোথ 7 and 11, তার মানে কোনটা আনসার? এটা। তো এটার নিউ করে বলতে হচ্ছে না, নতুনভাবে বলতে হচ্ছে না, ক্লিয়ার? এটা নতুনভাবে আমার বলতে হচ্ছে না। এখানে কত আসবে? 12 আসবে, ঠিক আছে? কারণ আমি এটা যে বলছি লজিক, এই লজিকের ভেতরে কিন্তু এই লজিক চলে আসছে না, এই বুথ বুথ। তো 7 আর 11 দ্বারা ভাগ যাবে এমন সংখ্যা আছে মাত্র 12টা। তো ওই 12টা আপনি খুঁজে বের করেন। আমি এখানে আপনি খুঁজে বের করেন এখানে কোনটাকে বলবো। মানে যেমন 7 কেউ যাচ্ছে, 11 দিয়েও কিন্তু কি যাচ্ছে, ওই সংখ্যাটাকে ভাগ যাচ্ছে, ক্লিয়ার? তো ওই রকম সংখ্যা আপনাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, 7, 11, 77। হ্যাঁ, 7 দ্বারা দেখেন, 7 দ্বারা কিন্তু যে এই যেমন 77, তাই না? যেমন 77কে 7 দিয়ে ভাগ দিতে পারতেছেন, 11 দিয়েও ভাগ দিতে পারতেছেন না, এই তো একটা পাইছি। তো এরকম করে করে আপনি 12টা পাবেন আর কি, ঠিক আছে? তো আমাদের 3টা হয়ে গেল না? আচ্ছা, এখন দ্য নাম্বার অফ পজিটিভ ইন্টিজার্স লেস দেন 1000 and divisible by either 7 or 11, তার মানে হচ্ছে আমাদের 1000 চেয়ে ছোট এমন পজিটিভ ইন্টিজারের সংখ্যা, যে সংখ্যাগুলোকে আমরা 7 দিয়ে ভাগ দিতে পারবো, অথবা হয় 7 দিয়ে ভাগ দিব, নয়তো 11 দিয়ে ভাগ দিব। এখন হয় 7 দিয়ে ভাগ দিতে পারবেন, নয়তো, এখন কথা হচ্ছে আপনার এখানে উভয় 12টা আছে না, তো হয় 7 দিয়ে ভাগ দিতে পারবেন ওই সংখ্যাগুলোকে, হয় 11 দিয়ে ভাগ দিতে পারবেন। তো অথবা মানে যুগ না, তো আপনি 7 দিয়ে ভাগ দেন আগে, 999-কে 7 দিয়ে ভাগ দেন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নেন। এরপর হচ্ছে আপনি 999-টাকে 11 দিয়ে ভাগ দিয়ে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নেন, ওদের দুইজনকে যোগ করলেই তো আমাদের শেষ কাজ শেষ। এখন কথা হচ্ছে 7 দ্বারাও ভাগ যেতে পারে, অথবা 11 দ্বারাও ভাগ যেতে পারে এমন সংখ্যা, এগুলা যোগফল আর কি, তাই না? অথবা মানে যোগ, অথবা মানে যোগ। কিন্তু কথা একটা রয়ে গেছে এখানের ভেতর, তো যেমন 77কে 7 দ্বারা ভাগ হচ্ছে, 11 দ্বারা ভাগ যাচ্ছে না, তো ওই সংখ্যা, ওই 12টা সংখ্যাকে বাদ দিতে হবে না? তো আপনি চাইলে 12 সরাসরি বসিয়ে দিতে পারেন, অথবা আবার লিখতে পারেন 7 গুণ 11। তো আপনি যদি ক্যালকুলেশন করেন, এটা 142 আমরা জানি, এটা হচ্ছে আমাদের কত, 11 যদি ভাগ দিই 90.7 সামথিং আসবে, তার মানে হচ্ছে আমাদের 90ও হবে। তো এটা তো যুগ, তারপর হচ্ছে মাইনাস, উভয় সংখ্যা হচ্ছে 12টা, তাহলে আপনি যদি ক্যালকুলেশন করেন 220, তার মানে হচ্ছে এই দুইটার যোগফল, মানে হচ্ছে 7 দ্বারা অথবা 11 দ্বারা এমন সংখ্যা আছে, মানে 7 দিয়ে যাচ্ছে এই সংখ্যাগুলোকে, যেমন 7 দিয়ে 11কে 21কে যাচ্ছে, তারপর 7 দিয়ে 49কে যাচ্ছে, এই এমন সংখ্যাগুলো হচ্ছে 142টা আছে, আর 11 দিয়ে ভাগ যাচ্ছে এমন সংখ্যা আছে 90টা। তাও তো ওদের যোগফল তো আমাদের বের করতে বলছে, কিন্তু আমাদের উভয় সংখ্যা আছে না, যেটা 7 দিয়েও যাচ্ছে 11 দিয়ে যাচ্ছে, তো ওই সব সংখ্যাগুলোকে বাদ দিতে হবে। তাহলে আমরা কি পাবো? 7 অথবা 11 দিয়ে ভাগ যাই এমন সংখ্যা পাবো। তাহলে দেখেন গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন দিয়ে একটা একটা প্রবলেমকে আপনি কত সহজে সলভ করে ফেলতে পারতেছেন, এটি হচ্ছে তার প্রমাণ, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের প্রমাণ। তাহলে এরপর আমরা যে অঙ্কটা দেখতেছি, এটা 2016 সালে এসেছে, খুবই ইম্পর্টেন্ট। 1 এবং 300 এর মধ্যে কতগুলো পূর্ণ সংখ্যা আছে যারা 3, 5, 7 এদের মধ্যে কমপক্ষে একটি দ্বারা বিভাজ্য হবে? তার মানে হাউ মেনি ইন্টিজার্স বিটুইন 1 and 300, তার মানে 300 এর মাঝে
এমন কতগুলো ইন্টিজার নাম্বার আছে যারা ডিভিজিবল হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান অফ, হয় 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে, হয় 5 দ্বারা ডিভিজিবল হচ্ছে, হয় 7 দ্বারা ডিভিজিবল হচ্ছে, তাই না? তার মানে হচ্ছে এটা আমাদের কি বলেছে, এটা আমাদের বলেছে 1 থেকে 300 এর মধ্যে এমন কতগুলো সংখ্যা দেখান, 1 থেকে 30 এর মধ্যে এমন কতগুলো সংখ্যা দেখান যারা কমপক্ষে একবার, মানে কমপক্ষে 3 দ্বারা ভাগ যাবে, অথবা 5 দ্বারা ভাগ যাবে, অথবা 7 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে? তো ভাগ যায় না এমনও তো সংখ্যা আছে যেমন কি বলতে পারি, যেমন 11 বলতে পারি। 11 সংখ্যাটা কি 3 দ্বারা ভাগ যায়? যায় না। 11 সংখ্যাটা কি 5 দ্বারা ভাগ যায়? যায় না। 11 সংখ্যাটা কি 7 দ্বারা ভাগ যায়? যায় না। তাহলে এমন পূর্ণ সংখ্যাগুলো আমাদের বের করতে বলা হয়েছে 1 আর 300 এর মাঝে, যেগুলা কমপক্ষে শুধুমাত্র 3 দিয়ে যাচ্ছে, অথবা 5 দিয়ে যাচ্ছে, অথবা 7 দিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আপনি সেট ধরে নেবেন, আমি এগুলো করাচ্ছি না, এগুলা দেখলেই বুঝে যাবেন। আমি সেট ধরে নিচ্ছি, মানে সেটটা হচ্ছে এরকম। কিরকম সেট? মানে আপনার এই 1 থেকে 300 এর মধ্যে, তাহলে আপনি এই ক্লোজ ইন্টারভেল নিতে পারেন, তাহলে 1 আর 300। তো 1 আর 300 এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যেসব সংখ্যাগুলোকে আপনি কি করতে পারবেন, তো আপনি যদি বলে সেট আকারে লিখবো, তো যদি একটা সেট হয়, তো ওই সব সংখ্যা ঠিক আছে, এক্স সাজডেড। তো এক্স গুলো কিরকম, তো এক্স সাজডেড, এক্স গুলো আপনি বলতে পারেন সবাই হচ্ছে আমাদের 1 আর 30 এর মধ্যে পজিটিভ রিয়েল নাম্বার, না পজিটিভ রিয়েল নাম্বার। তো যেন, তো আপনি সাজডেড দিয়ে বলতে পারেন, এক্স হচ্ছে যেগুলো আমাদের ওই সব পজিটিভ রিয়েল নাম্বার, যে সব রিয়েল নাম্বারগুলো হচ্ছে 1 থেকে বড় বা সমান, আবার 300 থেকে বড় বা সমান। ঠিক আছে? তো এইভাবে লিখতে পারেন আপনি, এই দেখেন ওরা এভাবে লিখেছে। তো হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা লিখি নাই, এটা হচ্ছে মানে যারা কিনা হচ্ছে এমন একটা সেট, হচ্ছে এমন কতগুলো সেট, যে সেটগুলো হচ্ছে আমাদের পজিটিভ রিয়েল নাম্বার যারা এটার মধ্যে আছে, এবং ওই পজিটিভ রিয়েল নাম্বারগুলো আমাদের কি হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। এটাই তো বাচক, তাই না? বাচক এটাই তো বাহ্য, তাই না? তো বাহ্যকে সবসময় ডান দিকে রাখা লাগে। তাহলে x is divisible by 3, x is divisible by 5, x is divisible by কত, 7। তাহলে আপনি হচ্ছে এমন একটা সেট যে সব সেটের পজিটিভ রিয়েল নাম্বারগুলো হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য, আর 1 আর 300 এর মাঝে সংখ্যা, বা প্রত্যেকটা হচ্ছে 1 আর 300 এর মাঝে হতে হবে। তো বি সেটও আপনি সেভাবে লিখতে পারেন, এক্স সাজডেড, এক্স বিলংস টু ওই সমস্ত পজিটিভ রিয়েল নাম্বার, সাজডেড যেন মানে কোথার ভেতর থাকতে হবে, 1 আর 300 এর মাঝে থাকতে হবে, আর এক্সটাকে ডিভিজিবল করতে হবে 5 দ্বারা। ঠিক আছে? তো আপনি এরপর সি সেটটাকে কি লিখতে পারেন, সি হচ্ছে এমন কতগুলো পজিটিভ রিয়েল নাম্বার, যেসব পজিটিভ রিয়েল নাম্বারগুলো একটা সেট গঠন করে, সেটা হচ্ছে সি, যে সি সেটের ভেতর থাকবে 1 আর মানে 1 থেকে 300 এর ভেতর সমস্ত সংখ্যা, যেসব সংখ্যাগুলো আবার আমাদের 7 দ্বারা কি হবে, নিঃশেষে বিভাজ্য হবে। ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে কাঠামো। এখন আমরা থেকে এইটা একটু জানা থাকতে হবে, কারণ আমাদের এখানে বলা হয়েছে শুধুমাত্র 1 of 3, 1 of 5 and 1 of 7। তার মানে হচ্ছে আমরা 3 দ্বারা কি যাচ্ছে, 3 দ্বারা যেমন 9কে 3 দ্বারা ভাগ যাচ্ছে, কিন্তু 5 দ্বারা তো যাচ্ছে না, 7 দ্বারা তো যাচ্ছে না, তাই না? এইগুলো দিয়ে যাচ্ছে না। আবার ধরে নেন 15কে শুধুমাত্র 5 দিয়ে যাচ্ছে, 3 আর 7 দিয়ে তো যাচ্ছে না, তাই না? তাহলে আপনি এখন কি করবেন, আপনি এখন ফ্লোর ফাংশনটা ইউজ করবেন। ফ্লোর ফাংশন ইউজ করেও এই অঙ্কটা করা যায়। তার মানে হচ্ছে আমরা যদি এখানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ইউজ করতাম, তো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মানে কি, ফ্লোর ফাংশন আর কি। ঠিক আছে? ফ্লোর ফাংশনের মতো কাজ করে। তাহলে এখন কথা হচ্ছে আপনি প্রথম হচ্ছে একে নেবেন, এর ফ্লোর ফাংশন মানে প্রথম আপনি লিখবেন, আমরা জানি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান
যদি আমাদের এরকম প্রশ্ন আসে আর কি, যদি আমাদের এরকম প্রশ্ন আসে তাহলে আমরা সেটটা লিখে ফেলবো। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান, এগুলো হচ্ছে পরম মান, এ প্লাস বি প্লাস সি, তার মাইনাস দিবেন, ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি প্লাস ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ক্লিয়ার? এই সেটটা মনে রাখবেন। ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সূত্র হচ্ছে এটা, এই পুরোটা। ক্লিয়ার? তাহলে আপনি প্রথম এখান থেকে এ বের করবেন, এখান থেকে বি বের করবেন, এখান থেকে সি বের করবেন। তো এগুলো হচ্ছে আমাদের ফ্লোর ফাংশন। তো ফ্লোর ফাংশন কিভাবে বের করতে হয় আমরা শিখে এসেছি। তো ইন্টারসেকশন বি বের করবেন, ইন্টারসেকশন সি বের করবেন। তো ইন্টারসেকশন বি মানে কি? ইন্টারসেকশন বি মানে হচ্ছে আমাদের এই তো 300 না, 300 বরাবর না। তো ওই 300টাকে আপনি কি করবেন? 3 দ্বারা ভাগ করবেন যদি এ বলেন, যদি বি বলেন 5 দ্বারা ভাগ করবেন, যদি সি বলে তাহলে আমাদের 7 দ্বারা ভাগ করবেন, যদি এ ইন্টারসেকশন বি বলে তাহলে 3 গুণ 5 দেবেন, যদি বি ইন্টারসেকশন সি বলে 5 গুণ 7 দেবেন, 5 গুণ 7 দেবেন। আমরা আবার যদি আপনাকে এ ইন্টারসেকশন সি বলে 3 গুণ 7 দেবেন। ঠিক আছে? ভাগ করে ফেলবেন। এরপর 3টা বললে 3 গুণ 5 গুণ 7 দিয়ে ভাগ করে ফেলবেন। তারপর আমাদের কি চলে আসবে? আমাদের এখানে কি দিব? ফ্লোর ফাংশন ইউজ করব। তো আমাদের আনসার চলে আসবে। এগুলো সবগুলো আমরা একে ইনপুট করে দেব। তো সহজ একটা অঙ্ক, আপনারা দেখে নেবেন। তো যদি এই টাইপের যদি প্রশ্ন আসে তাহলে আমাদের এইভাবেই করা লাগবে। অতি সহজে ফ্লোর ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এগুলোর মাধ্যমে কিভাবে সহজভাবে অঙ্কগুলো করা যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমরা নেক্সট চ্যাপ্টারে কি দেখব? আমরা নেক্সট পার্টে আপনাদেরকে কিভাবে বাবল শটের অঙ্কগুলো করা লাগে সেগুলো একটু দেখাবো। আচ্ছা, তার আগে এই অঙ্কটা একটু দেখে নিই। দেখেন, এখানে বলা হয়েছে show that 3x cube 3x square plus x plus 1 is o x cube। তো ও এক্স কিউব এটা হচ্ছে এটাকে পরে বিগ ও নোটেশন। ঠিক আছে? বিগ ও নোটেশন। দেখেন বিগ ও নোটেশনটা কি? বিগ ও নোটেশনের ডেফিনেশনটা একটু বোঝা লাগবে আমাদের এই অঙ্কটা যদি করতে যাই। তাহলে আপনি যদি এফ আর জি কে যদি দুইটা ফাংশন ধরেন ফ্রম দ্য সেট অফ ইন্টিজার, তার মানে হচ্ছে ইন্টিজার নাম্বারের সেট থেকে, যদি ইন্টিজার নাম্বারের সেট মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট থেকে আপনি দুইটা ফাংশন নিলেন এফ আর জি। ক্লিয়ার? মানে পূর্ণ সংখ্যার সেট থেকে, পূর্ণ সংখ্যার কোথা হতে? সেট হতে আপনি দুটি কি নিলেন, অথবা কি দ্য সেট অফ রিয়েল নাম্বারস মানে হচ্ছে বাস্তব সংখ্যার সেট, অথবা ইন্টিজার নাম্বার অফ সেট থেকে মানে পূর্ণ সংখ্যার সেট থেকে আপনি দুইটা যদি ফাংশন নেন টু দ্য সেট অফ রিয়েল নাম্বারস, তার মানে হচ্ছে কোথায় নেবেন? মানে আমাদের এই ইন্টিজার নাম্বার অথবা রিয়েল নাম্বারের যে সেট হতে আমরা যদি এফ আর জি দুইটা সেট নিই, কোথায় নেব? টু দ্য সেট অফ রিয়েল নাম্বারের সেটে। মানে যে রিয়েল নাম্বার অথবা ইন্টিজার নাম্বারের সেট থেকে আমরা যে দুইটা ফাংশন নেব, ওই দুইটা ফাংশন আমাদের কোথায় হবে? দ্য সেট অফ রিয়েল নাম্বারস। ক্লিয়ার? দ্য সেট অফ রিয়েল নাম্বারস, তার মানে হচ্ছে রিয়েল নাম্বারের সেটে নেব। সাজ যেন কি হয়, ওই এফ অফ এক্সটা আমাদের জি এফ অফ এক্স এর পরম মান, মানে অ্যাবসোলিউট ভ্যালু অফ এফ অফ এক্স আর অ্যাবসোলিউট ভ্যালু অফ জি অফ এক্স, আর তার সাথে একটা কনস্ট্যান্ট সি দেব। তো এই পাশের মানটা বড় হবে। ঠিক আছে? সি যখন গুণ করবো আমরা জি অফ এক্স এর অ্যাবসোলিউট ভ্যালুর সাথে, তখন আমাদের এই পার্টটা, ডান পার্টটা বড় আসবে। তো ফর সাম কনস্ট্যান্ট সি এন্ড কাপ্পা, হয় এবার এক্স ইজ গ্রেটার দেন কাপ্পা, when এবার যখন x is greater than kappa, then we say that f of x is big O of gx, big O of gx পড়ব। ঠিক আছে? তাহলে আমরা তখন we say that f of x is big O of gx, in symbol it is written as f of x is O, কিভাবে পড়ব? big O of gx, big O of gx। তার মানে হচ্ছে এভাবে পড়তে পারি f of x is equal to
বিগ ও অফ জিএস, এইভাবে পড়তে পারি, ঠিক আছে। তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি বলবো, বিগ ও অফ জিএস, ক্লিয়ার। আবার এফ অফ এক্স সমান আমরা কি করবো, বিগ ও অফ জি এক্স, ক্লিয়ার। তাহলে আমরা যে বাংলা একটু পড়ি, যদি এফ ও জি পূর্ণ সংখ্যার অথবা বাস্তব সংখ্যার সেট হতে ফাংশন হয়, যে যেন কোনো ধ্রুবক সি এবং কে এর জন্য অ্যাবসলিউট ভ্যালু অফ এফ অফ এক্স আর অ্যাবসলিউট ভ্যালু জি এক্স এর সাথে যদি কনস্ট্যান্ট সি গুণ করি, তাহলে আমাদের ডান পাশটা ভারী হবে, ঠিক আছে। যেখানে এক্স হচ্ছে আমাদের কে থেকে বড়, আর হচ্ছে আমাদের তখন আমরা বলি এফ অফ এক্স হলো জি অফ এক্স এর বিগ ও মানে বিগ ও বলবো, প্রতীকের সাহায্যে লেখা যায় এফ অফ এক্স ইজ ইকুয়াল টু বিগ ও অফ জিএস, ক্লিয়ার, বিগ ও অফ জি এক্স। তো আমরা ডেফিনেশনটা পড়ে ফেললাম। তো এই অঙ্কটা করার জন্য আমাদের ওই ডেফিনেশনটা লাগবে, বিদায় আমি এই কথাটা বললাম, বিগ ও নোটেশনটা দেখালাম। তো বিগ ও নোটেশনটা এই কারণে আমরা দেখালাম। তো এখন একটু খেয়াল করেন, আবার একটু দেখি। শো দ্যাট 3x³ প্লাস 3x স্কয়ার প্লাস x প্লাস 1 ইজ, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের দেখাতে বলছে ইজ বিগ ও অফ x³, তার মানে জিএক্স না, এটা হচ্ছে জিএক্স, তার মানে এটা হচ্ছে জিএক্স, ঠিক আছে। মানে এই ফাংশনটা, তো এই ফাংশনটাকে আপনি কি বলবেন, এফ অফ এক্স, এই ফাংশনটাকে আপনি কি বলবেন, এফ অফ এক্স, এই ফাংশনটাকে আপনি কি বলবেন, এফ অফ এক্স। তো এই এফ অফ এক্সটা হচ্ছে আমাদের বিগ ও অফ x³ এর ফাংশন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের বিগ ও অফ x³, তার মানে আমরা এখন লিখবো উই নো দ্যাট এফ অফ এক্স ইজ বিগ ও অফ জি এক্স, ক্লিয়ার। ইফ, তারপর কি লিখবো, ইফ মানে আমরা জানি যে এফ অফ এক্স বিগ ও অফ জি এক্স হবে, ঠিক আছে। এফ অফ এক্স কি হবে, একটা বিগ ও অফ জি এক্স হবে, অথবা আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু বিগ ও অফ জি এক্স, ঠিক আছে। তো আমরা বলবো যে আমরা জানি যে এফ অফ এক্স যদি বিগ ও অফ জি এক্স হয়, তাহলে আমাদের কি হবে, এফ অফ এক্স এর ভ্যালুটা জি অফ এক্স এর সাথে একটা কনস্ট্যান্ট, মানে এফ অফ এক্স এর অ্যাবসলিউট ভ্যালুটা জি অফ এক্স এর অ্যাবসলিউট ভ্যালুর সাথে যদি সি একটা গুণ করি, তাহলে আমাদের ডান দিকের পাল্লাটা ভারী হবে। যখন এক্স এর মানটা কে থেকে বড়, আর সিটা হচ্ছে আমাদের এখানে কনস্ট্যান্ট, আরটাও হচ্ছে কনস্ট্যান্ট, হয় আর এফ অফ এক্স এন্ড জি অফ এক্স আর দ্য ফাংশন অফ ফ্রম দ্য সেট অফ ইন্টিজার্স, তার মানে হচ্ছে আমাদের এফ অফ এক্স আর জি অফ এক্সটা কি, যারা বাংলা লিখবেন তারা কি বলবেন, এফ অফ এক্স এবং জি অফ এক্স হলো আমাদের ইন্টিজার নাম্বারের, মানে পূর্ণ সংখ্যার সেট থেকে রিয়েল নাম্বার সেট, ঠিক আছে। পূর্ণ সংখ্যার সেট হতে রিয়েল নাম্বার সেট বুঝাই, এফ অফ এক্স ও জি অফ এক্স হচ্ছে পূর্ণ সংখ্যার সেট হতে আমাদের বাস্তব সংখ্যার সেট বুঝাই, ক্লিয়ার। তো এইগুলা লিখবো, কারণ আমাদের তো এটা আর 4 মার্কসের জন্য আসবে, যার কারণে হচ্ছে আমাদের এটা লিখার পর এটাকে এফ অফ এক্স ধরবো, আর আমাদের তো এখানে এটা জি অফ এক্স, তাই না। আমরা তো জানি বিগ ও অফ জি এক্স হয়, ক্লিয়ার। তো এফ অফ এক্স হচ্ছে আমাদের এটা না, এফ অফ এক্স হচ্ছে আমার কই, এই তো এফ অফ এক্স হচ্ছে আমাদের কোনটা, এটা এফ অফ এক্স হচ্ছে আমাদের এটা। তাহলে আমরা এখানে একটু, তাহলে আমাদের এফ অফ এক্স হচ্ছে কোনটা, এটা 3x³ প্লাস 3x স্কয়ার এক্স প্লাস 1, ক্লিয়ার। এই আমাদের প্রশ্ন ছিল এটা। তো এখন এখানে আমাদের এই ডেফিনেশনটা একটু দেখি, আবার একটু আমরা ডেফিনেশনটা দেখি। ডেফিনেশন ছিল এটা না, এই ডেফিনেশন ছিল এটা, তার মানে হচ্ছে আমাদের এখানে এফ অফ এক্স হচ্ছে এটা, তাই না, এটা। তো এখন হচ্ছে এফ অফ এক্স ছিল আমাদের এটা, এন্ড কে সমান 1, আমরা ধরে নিছি কে সমান 1, এটাকে এফ অফ এক্স ধরছি, কারণ আমরা তো জানি, আমরা কি জানি, আজ বই থেকে দেখেই আমরা কি জানি, এই তো এফ অফ এক্স সমান জি অফ এক্স না, এই এফ অফ এক্স সমান বিগ ও অফ জি এক্স, তাই না। তো আমরা তো জানি, তাহলে আমরা
যে ফাংশনটা দেওয়া আছে প্রদত্ত সেটা হচ্ছে এফ অফ এক্স, আর আমরা নিচ থেকে কে এর মান একটা 1 ধরে নেব। আমরা নিচ থেকে কে এর মান 1 ধরে নেব। ক্লিয়ার? কে এর মানটা কি ধরে নেব? 1 ধরে নেব। ওকে, তো এখন এক্স এর মানটা যদি কে থেকে বড় হয়, এই তো আমাদের শর্ত আছে না, দিক ও নোটেশনের শর্ত আছে না, কি শর্ত আছে? এই এক্স ইজ গ্রেটার দেন কে, এক্স ইজ গ্রেটার দেন কে কাপ্পা থেকে। তো কথা হচ্ছে এখানে যখন এক্স ইজ গ্রেটার দেন 1 হবে, তার মানে হচ্ছে 1টা হচ্ছে আমাদের কি ছোট, এক্সটা হচ্ছে বড়। আবার দেখালাম, তার মানে হচ্ছে আপনি এখান থেকে কি বলতে পারতেছেন একটু বলেন তো? আপনি এখান থেকে বলতে পারতেছেন উভয় দিকে এক্স এক্স গুণ করেন, কি আসবে? এটা এক্স আসবে, এটা এক্স কিউব আসবে না? অবশ্যই। এরপর আপনি এখন কি করবেন? এখন আপনি এখন আপনি এখন আপনি আরেকটা কাজ করেন, ওর সাথে এক্স কি করছেন, ওর সাথে এক্স স্কয়ার গুণ করছেন, ওর সাথে এক্স স্কয়ার গুণ করছেন, তার মানে হচ্ছে এক্স স্কয়ার এক্স কিউব। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। লাইটিং ওকে। এখন আপনি এখানে কি করছেন? তো এক্স স্কয়ার, ঠিক আছে, এক্স স্কয়ার হচ্ছে এক্স কিউব, এক্স স্কয়ার হচ্ছে এক্স কিউব। তো কথা হচ্ছে আমাদের এক্স স্কয়ারটা এক্স কিউব থেকে ছোট। এটা আমি যখন এখানে এক্স স্কয়ার বসালাম তখন এটা পেলাম। আচ্ছা, তো এক্সটা এক্স কিউব থেকে ছোট কিভাবে? এক্সটা এক্স কিউব থেকে ছোট, তো আমি যদি এটাকে যদি বর্গ করি, কোনটাকে? এক্স স্কয়ারকে যদি বর্গ করি, তো এটা এক্স স্কয়ার, এটা হচ্ছে 1, তাই না? তো আমি যদি উভয় দিকে যদি এক্স গুণ করি কি হবে বলেন তো? এক্স যদি গুণ করি উভয় দিকে, তো এটা এক্স স্কয়ার, এটা এক্স, তাই না? তো এক্স স্কয়ারের মানটা এক্স থেকে বড় না? এক্স স্কয়ারের মানটা এক্স থেকে বড়, ঠিক আছে? কি বলতেছি আবার আবার শুনেন, এক্স স্কয়ার মানটা এক্স থেকে বড়। এখানে উভয় দিকে এক্স যদি গুণ করি, এক্স স্কয়ার এদিকে, এটা হচ্ছে এক্স, তো এক্স স্কয়ারের মানটা এক্স থেকে বড়, ঠিক আছে? আচ্ছা, এক্স স্কয়ারের মানটা এক্স থেকে বড়, তাহলে আবার তো এক্স স্কয়ারের মানটা এক্স থেকে বড়, তাহলে আমাদের কি হবে? এই তো এইরকম না, আমি কি, এই তো এক্স স্কয়ারের মানটা এক্স থেকে বড়, এক্স স্কয়ারের মানটা আমাদের এক্স থেকে বড়। ক্লিয়ার? আবার এখানে শো করতেছে এক্স স্কয়ারটা এক্স কিউব থেকে ছোট, এক্স স্কয়ারটা এক্স কিউব থেকে ছোট। তার মানে আমরা কি বলতে পারতেছি? তার মানে আমরা বলতে পারতেছি এক্স কিউবটা এক্স স্কয়ার থেকে এক্স কিউবটা এক্স স্কয়ার থেকে বড়। আর এখানে কি পাচ্ছি? এখানে হচ্ছে আমরা আবার এক্স স্কয়ারটা বড়, এক্সটা ছোট, তাই না? এক্স স্কয়ারটা বড়, দেখেন এক্সটা ছোট, তো এক্স স্কয়ারটা বড়, এক্সটা ছোট, তাই না? তাহলে আমরা সমান সমান কি পাচ্ছি বলেন তো? সমান সমান পাচ্ছি এক্সটা এক্স কিউব থেকে ছোট, এক্সটা এক্স কিউব থেকে ছোট, ঠিক আছে? এক্সটা এক্স কিউব থেকে ছোট। তাহলে আপনি এখানের সাথে তুলনা করতেছেন, তুলনা করে এগুলা বের করতেছেন, তার মানে কি বের করতেছেন বলেন তো? এই এক্স কিউবটা এক্স স্কয়ার থেকে বড়, আবার এক্স স্কয়ারটা কি আমাদের আবার দেখেন এক্স কিউবটা কি এক্স থেকে বড় হবে সেটা তুলনা করবেন, আবার এক্স কিউবটা কি 1 থেকে বড় হবে নাকি ছোট হবে সেটা বের করবেন। ক্লিয়ার? তো আমরা সর্বশেষ পেয়ে গেলাম এই সত্য থেকে, আমরা যখন কে এর মান 1 ধরলাম, তো অবশ্যই এক্স ইজ গ্রেটার দেন কে, আমরা দেখে এসেছি এক্স ইজ গ্রেটার দেন কে, যার কারণে কে এর মানটা 1 ধরলাম, যাতে আমরা এখানে কি কি করতে পারি, যাতে আমরা এখানে এগুলার কাজ মানে এক্স কিউবটা ওদের চেয়ে বড় কি বড় না সেটা দেখার জন্য তুলনা করতে পারি, যার কারণে এখানে কে এর মানটা 1 ধরলাম। ক্লিয়ার? তো কে এর মান যদি 1 ধরি, আমাদের শর্ত মোতাবেক, আমাদের কন্ডিশন মোতাবেক এখানে দেখেন এক্স ইজ গ্রেটার দেন কে, এক্স ইজ গ্রেটার দেন কে আছে, তার মানে হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন 1, ঠিক আছে? 1, তো এখন আমি যদি 1টাকে ঘুরিয়ে দিই অথবা না ঘুরালে চলবে, তো আমি এখন যেহেতু এখানে এক্স কিউব আছে এটাকে এক্স কিউব বানাবো, আর এরপর এটা হচ্ছে বাকিটার কি, এখানে যদি আমি এক্স স্কয়ার গুণ করি এটা এক্স কিউব হয়ে যায়, আর এটা কি হবে? এক্স স্কয়ার হবে। এখন হচ্ছে এক্স কিউবটা আমাদের এক্স স্কয়ার থেকে বড় হয়ে গেল। এরপর আমি যদি
আমি যদি কি করি, আমি যদি এখন আবার 1 এই 1 এর মধ্যে কি করি, আমি যদি আবার এখানে 1 এর মধ্যে কি করি, এই 1 লেস দেন কি ছিল, x ছিল, 1 লেস দেন x ছিল। তো আমি যদি উভয় দিকে যদি গুণ করি, x লেস দেন x স্কয়ার, তাই না? তো x লেস দেন x স্কয়ার তার মানে হচ্ছে x স্কয়ারটা x থেকে বড়, তো আবার x স্কয়ারটা x কিউব থেকে ছোট। তো সর্বশেষ মিলতেছে কি, x কিউবটা x স্কয়ার থেকে বড়, কিন্তু x স্কয়ারটা x থেকে বড়। এই তো x স্কয়ারটা x থেকে বড়, সর্বশেষ পাচ্ছি xটা x কিউব থেকে ছোট, xটা x কিউব থেকে ছোট। এবার 1 এর সাথে তুলনা করতে হবে না। এবার x কিউবটা কি 1 থেকে ছোট না বড় সেটা দেখা লাগবে না, সেটা অবশ্যই দেখা লাগবে আমাদের। তো সেটা কিভাবে পাবেন বলেন তো? সেটা হচ্ছে আপনি কিভাবে পাবেন, এখন সেটা আমরা কিভাবে পাবো, সেটা আমরা দেখেন, সেটা আমরা কিভাবে পাবো। এবার x কিউবটা কি 1 থেকে বড় নাকি ছোট দেখি, x কিউবটা কি 1 থেকে বড় নাকি ছোট? দেখেন এখানে কি পাচ্ছি, xটা x স্কয়ার থেকে ছোট, আবার x স্কয়ারটা x কিউব থেকে ছোট, ঠিক আছে? কিন্তু xটা 1 থেকে ছোট না, বড় না, এই তো xটা 1 থেকে বড় না, xটা 1 থেকে বড়। তো সর্বশেষ আমরা কি পাচ্ছি, 1 is less than or equal x কিউব, 1 is less than or equal x কিউব। তার মানে আপনি এটা সরাসরি এনে 1 less than x, এই তো আগে আসছে, এরপর x less than x স্কয়ার, তাই না? আবার x স্কয়ার less than x কিউব, তার মানে হচ্ছে x স্কয়ারটা x কিউব থেকে ছোট, xটা x কিউব থেকে ছোট, 1টাও x কিউব থেকে ছোট। সবগুলো দেখেন পেয়ে গেছি, 1টা x কিউব থেকে ছোট, 1টাও x কিউব থেকে ছোট, সব পেয়ে গেছি না? পেয়ে গেছি। তাহলে এখন আপনি এটাকে লিখবেন, লিখার পর এখন এই পাশে কি লিখবেন, এই দেখেন 3x কিউব বরাবর, ঠিক আছে? ক্লিয়ার? 3x কিউব বরাবর, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, 3x কিউব বরাবর, ঠিক আছে। এখন আপনারা এখানে কি বসাবেন, এই x স্কয়ারের জায়গায় 3 টিক থাকবে, 3 তো কনস্ট্যান্ট, ও তো কোনো দুষ করে নেই। তাহলে দেখেন x স্কয়ার থেকে x কিউব বড় না, তাহলে x কিউব বড়, তাহলে আপনার x কিউব লিখবেন। আবার x এর জায়গায় x কিউব লিখবেন, এই দেখেন x এর জায়গায় x কিউব লিখবেন, x এর জায়গায় x কিউব লিখবেন, 1 এর জায়গায় x কিউব লিখবেন। তাহলে 1 এর চেয়ে বড় x কিউব, দেখেন x এর চেয়ে বড় x কিউব, x স্কয়ারের চেয়ে বড় x কিউব, তাহলে হা কোন দিকে হবে, হা ডান দিকে হবে, হা কোন দিকে হবে, হা ডান দিকে হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, f of x less than or equal, এইটাকে যোগ করলে হয় 8x কিউব। ক্লিয়ার? তো 8 তো কনস্ট্যান্ট, তাহলে 8 c না, 8 হচ্ছে c, তাহলে 8 হচ্ছে c। তাহলে আমরা x কিউব কি লিখতে পারি, g of x লিখতে পারি। এটাকে কি লিখতে পারি, g of x লিখতে পারি। তো g of x হচ্ছে এখন x কিউব। তাহলে এটাই তো আমাদের বিগ ও নোটেশন। ক্লিয়ার? এটাই তো আমাদের বিগ ও নোটেশন। ওকে, বিগ ও নোটেশন হচ্ছে এটাই। ক্লিয়ার? তাহলে আমাদের সর্বশেষ বলতে পারি f of x টা, এটা হচ্ছে c, তাহলে f of x টা হচ্ছে আমাদের কি বলবো, বিগ ও অফ জি। ক্লিয়ার? এটাকে আমরা তাহলে কি বলবো, বিগ ও অফ gx। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে বিগ ও gx বলতে পারতেছি। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বললো সেটা চলে আসলো না, সেটা চলে আসলো। আমাদেরকে বলছে এটা একটা বিগ ও অফ এক্স কিউব, তার মানে জি অফ এক্স এর একটা কি আমাদের ফাংশন, সেটা দেখাতে বলছে। যার কারণে এখানে এক্স কিউব আছে না, এইখানে এক্স কিউব আছে না, তাহলে আমরাও এটাকে কি করলাম, সবাইকে এক্স কিউব বানিয়ে ফেললাম। তো আমি যদি এটা ধরতে না জানি তাহলে আমাদের এদিকে হবে না, তাই না? তো আমাদের এদিকে ক্যাশ এমন 1 ধরলে এক্স ইজ গ্রেটার দেন 1 আসবে। তো আপনি এখন এক্স এর বামে কত গুণ করলে আমাদের এক্স কিউব হয়, তো এক্স কিউব, আর এদিকে যেটা আছে সেটা তো এক্স কিউবটা এক্স স্কয়ার থেকে বড়। আবার কি পাচ্ছেন এখানে, আপনি কি পাচ্ছেন, আবার যদি আপনি এক্স একটা গুণ করে দেন তাহলে এক্স স্কয়ার এক্স, তাহলে এক্স স্কয়ারটা আবার এক্স থেকে বড়, তাই না? তাহলে আমরা পাচ্ছি সর্বশেষ এক্স স্কয়ারটা মানে এক্সটা আমাদের সর্বশেষ কি পাচ্ছেন এখানে, এই যে করলাম, আর একটু বুঝিয়ে দিই, দেখেন এই এক্সটা এক্স স্কয়ার থেকে ছোট, এক্স স্কয়ারটা এক্স কিউব থেকে বড়, সর্বশেষ এটা পাচ্ছি। তো এখন হচ্ছে 1 এর সাথে তুলনা করা লাগবে, তাই না? তো আমরা এখান থেকে কি বলতে পারতেছি এক্সটা এক্স কিউব থেকে ছোট। আবার হচ্ছে আমাদের এখন 1 এর সাথে তুলনা করা লাগবে এক্স কিউবকে। তো এক্স যেহেতু আমাদের কি, এক্স যেহেতু 1 থেকে কি
বড়, তাহলে আমরা এদিকে বড় লিখে দিব। তাহলে সর্বশেষ বোঝা যাচ্ছে ওয়ানটা এক্স কিউব থেকে ছোট, তাই না? এতে সর্বশেষ দেখা যাচ্ছে ওয়ানটা এক্স কিউব থেকে ছোট, ওয়ানটা এক্স কিউব থেকে ছোট, এক্সটা এক্স কিউব থেকে ছোট, এক্স স্কোয়ারটাও এক্স কিউব থেকে ছোট। তার মানে হচ্ছে আমরা সবাইকে এখানে কি করে দিব, এরপর ইনপুট করে দেবো, এরপর আমরা ইনপুট করে দেবো, শেষ। হাত চিহ্নটা কোন দিকে হবে, এই দিকে হবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা বিগ ও অফ জি টা বের করব, মানে এফ এক্সটা কি বিগ ও অফ জি এক্স এর একটা ফাংশন, এটা আমরা বের করব। তাহলে আমরা আমাদের আজকের 3টা অঙ্ক দেখলাম। তাহলে এই 3টা অঙ্ক আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।